বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ভোক্তা পর্যায়ে এবার প্রতি লিটার ডিজেলের দাম 15 টাকা বাড়িয়ে করা হয়েছে 115 টাকা। অকটেনের দাম 20 টাকা বাড়িয়ে 140 টাকা, পেট্রোলের দাম 19 টাকা বাড়িয়ে 135 টাকা এবং কেরোসিন 18 টাকা বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার মধ্যরাত থেকেই বর্ধিত দামে জ্বালানি তেল বিক্রি করছে রাজধানীর পেট্রোল পাম্পগুলো। ভোক্তারা বলছেন, দাম বাড়ানোর ফলে যদি তেল সংগ্রহে ভোগান্তি কমে তাহলে এতে আপত্তি নেই তাদের। তবে কেউ কেউ বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়ে নতুন করে চাপ পড়তে পারে। আসলে হঠাৎ করে বাড়া দিচ্ছে, এটা কিছু করার নাই। আর তারপর আমরা তেল পাচ্ছি না। গতকালকে 5টা মানে 5:30 আমরা 15 নাম্বার রুটে খারাইছি, এই পর্যন্ত আস্তে আস্তে ওরা তেল নাই। এই পর্যন্ত এখানেই সারা রাত আমরা বাসাও যাই নাই। এই পর্যন্ত আমরা দুয়া মাথা করে পড়ে আছে, খাওয়া নাই, লওয়া নাই, পানি নাই, কিচ্ছু নাই। বাড়াইছে এতে আমাদের কোনো আফসোস নেই। আমরা যদি নিয়মিত আগে যেভাবে পাম্পে আসলে তেল পাইতাম, চলে যেতাম, এরকম যদি হয় তাহলে আমাদের বাড়তি কোনো বিষয় না। কারণ এমনি আমাদের অনেক ভোগান্তি। মনে করেন আমি কালকে রাত্রে 8টার দিকে সিরিয়াল ধরছি, সারা রাত থাকছি, এখানে আমার 200 টাকা 300 টাকা পকেট করছে। তার থেকে আমি যদি 100 টাকা বাড়তি দিয়ে যদি আমি তাড়াতাড়ি নিয়ে চলে যেতে তাহলে আমি ডিউটি করতে পারতাছি। 24 ঘন্টা শেষ, আজকে সকাল 7টায় শেষ, কিন্তু এখনো তেল পাচ্ছি না। অন্তত জনপ্রতিনিধি, জনগণ নির্বাচিত ভোটের তারা না প্রতিনিধি, তারা যেন একটু দাঁড়ায় আমাদের সাথে, জনগণের কাতারে দাঁড়ায়, এতটুকুই। অথচ পার্লামেন্টে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে রিজার্ভ আছে দেশের ইতিহাসে, কিন্তু পাম্পে তো ওই পরিমাণে তেল নাই। আবার যারা বিএপি আছে ওরা আইসেই তেল নিয়ে চলে যাচ্ছে। কেন আমাদের সাথে তারা লাইনে দাঁড়াক, তারা বুঝুক আমাদের কষ্টটা। দর্শক, জ্বালানি সংকটের কারণে যশোর বেনাপোল সড়কে 60 থেকে 65 ভাগ গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপু। পাপু, একটু জানতে চাই, 60 থেকে 65 ভাগ গাড়ি চলাচল যেহেতু বন্ধ হয়ে গেছে, সেখানটাতে আসলে জ্বালানি সংকট কি পর্যায়ে পৌঁছেছে এবং এ বিষয়ে পরিবহন চালক ও সংশ্লিষ্টরা কি বলছেন? স্তুত বেনাপোল লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা এখানে আছে। তবে আপনাকে মিলছে দেশের গুরুত্বপূর্ণ, যেমন বেনাপোল দেশের গুরুত্বপূর্ণ স্থল বন্দর বেনাপোল তীব্র জ্বালানি সংকট এবং কার্যস্থিত হয়ে পড়েছেন এবং জনজীবন বিভিন্ন পেট্রোল পাম্পে ভোর থেকে এবং আপনাকে আমি একটু দেখাচ্ছি পিছনের চিত্রগুলা। ভোর থেকে আপনার সর্বোচ্চ বিভিন্ন পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে আছেন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা জ্বালানি পাচ্ছেন না। সাধারণ মানুষের, চালক এবং শ্রমিকজীবীদের, কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। নির্ধারিত সময় কর্মস্থানে পৌঁছাতে না পারায় ব্যবহৃত হচ্ছে উৎপাদিত দৈনন্দিন কাজকর্ম এবং পরিবহন সংকট। যাত্রীদের যে বিষয়টি বলেছেন, পরিবহন সংকটের যে বিষয়টি আপনি বলছেন, বেনাপোল স্থল বন্দরের পণ্য মালামাল নিয়ে আপনার গন্তব্য ঢাকার বিভিন্ন স্থানে যাওয়াটি তেলের কারণে অনেক গাড়ি লোড দিতে পারছে না এবং ভাড়া বৃদ্ধি হচ্ছে এবং আপনার দেখা যাচ্ছে একটি ট্রাকে পরিপূর্ণ তেল দিতে পারছে না। যাত্রীবাহী বাসগুলার কথা বলছি, এখানে যেমন বেনাপোলে বিভিন্ন সমিতি আছে। যশোর জেলা মিনিবাস বাস মালিক সমিতি আছে, যশোর আইডিপিএস সমিতি আছে, যশোর বাস মালিক সমিতি আছে, সীমান্ত পরিবহন মালিক সমিতি আছে। 4টি সমিতি, বিভিন্ন গাড়ি আপনার দেখা যাচ্ছে তেলের অভাবে টিপ যেতে পারছে না। এক একটি সমিতির টিপ 60টি করে, সেখানে তাদের 30টা টিপ হয়ে গেছে। তারপর আপনাকে দেখেন, আপনার ট্রাকে মালামাল আনলোড লোড নিয়ে যে পরিমাণে আপনার ভাড়া বৃদ্ধি হয়েছে, আপনার তেল সংকটের সংক্রান্ত হিসেবে এবং বাংলাদেশ স্থল বন্দরে যে আমাদের বেনাপোল একটা বৃহত্তম স্থল বন্দর, এই বন্দরে মালামাল লোড নিয়ে যেতে তো অনেকই ভোগান্তি। সবকিছু মিলে আমার কাছে এই পর্যন্ত সর্বশেষ আছে। পাপু, আপনাকে ধন্যবাদ।
দর্শক, পাপ্পু আমাদেরকে বেনাপোল থেকে জ্বালানি সংকটের বিস্তারিত জানাচ্ছিল। এদিকে সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরো মৌসুমে জ্বালানি তেলের সংকট কৃষকদের উদ্বেগ বাড়িয়েছে। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন দিয়ে বিপাকে পড়েছেন মালিকরা। এতে ধান কাটার খরচ বেড়ে গেছে, আর সেই বাড়তি চাপ পড়েছে কৃষকদের উপর। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের বিভিন্ন হাওর এলাকায় পাকতে শুরু করেছে ধান। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির শঙ্কায় দ্রুত ধান কেটে ঘরে তুলতে মরিয়া কৃষকরা। কিন্তু জ্বালানি সংকটে প্রয়োজনীয় ধান কাটার মেশিন মাঠে নামানো যাচ্ছে না। কৃষি বিভাগ জানায়, জেলার সহস্রাধিক হারভেস্টার ও রিপার মেশিন রয়েছে। একটি কম্বাইন্ড হারভেস্টার দিনরাত মিলিয়ে 60 থেকে 70 বিঘা জমির ধান কাটতে পারে। এই জন্য প্রয়োজন 120 থেকে 115 লিটার ডিজেল, যে কারণে খুচরা পর্যায়ে তেল সংগ্রহ করতে গিয়ে বাড়তি দাম গুনতে হচ্ছে মালিকদের। তেল লাগে 150 লিটার, 100 লিটার, 6 লাইন দিলাম 50 লিটার তেল। বর্তমানে আমরা তেল পুরো হিসাব সময় গাড়ি বন্ধ হয়ে যাবো। তেলের প্রয়োজন লাগে আমরা গাড়িগুলো চালাতে পারি না। তেলের সংকট ভাই, 3টা গাড়ি আমাদের মালিকের, 3টা গাড়ির মধ্যে 100 লিটার তেল দেয়। 100 লিটার তেলের মধ্যে জমিন কাটতে হয়। আমার গাড়ি তেল লাগে 160 লিটার ডেলি তেলের। আর মনে করো যে জমিগুলো যে আমরা খাটাই, এই নিয়ে তো আমরা পড়তা পড়ে না, আমরা তো পড়তা ফালাই খাটা তুমবো। আমরা খাটটা কোনো দিকে ব্যবস্থা না করার কারণে আমরা 300 টাকা খাটাই। এটার মতো তারা 2,500 3,000 পর্যন্ত চায়। আমরা বুঝতে যে তেলের দর হার বাড়ছে, তেলের দাম বাড়ছে, মানুষের দাম বাড়ছে, এই সেই নানান ধরনের অজুহাত দেখাইয়া আমরা কাছ থেকে তারা টাকা মানে নিতে চাইছে। আমরাও করছি বেশিরভাগ, আর সরকারও তেলের দামও বাড়ে, তেলও হন না। প্রশাসন বিঘা প্রতি 1900 টাকা নির্ধারণ করলেও বর্তমানে 2300 থেকে 2500 টাকায় কাটতে হচ্ছে ধান। এতে গত বছরের তুলনায় বিঘায় 500 থেকে 700 টাকা বেশি দিচ্ছেন কৃষকরা। এদিকে ধানের বাজার মূল্য কম থাকায় লাভ থাকছে না বলছেন কৃষকরা। মেশিনের বর্তমানে 2,500 টাকা ক্যাপ তারা চায়। আমরা যদি 1500 টাকা বা 2000 হয় তাহলে আমরা ধান বাঁচে। তেলের দাম বেশি, খামলা বেতন বেশি, 800 টাকা বেতন, তারপরে দানাটা 800 টাকা দেওয়া লাগে। এইরকম আমরা শুনি। এর বেশি 8,000 টাকা খরচ যার। এরপরে ধান কাটা আছে আরো 2500 টাকা, 2500। এরপরে এন থেকে নেওয়ানি শুকানি, এরপরে আরো আছে খরচ। পাশে কি ধান 15-16 মন ধান। আর কৃষি বিভাগ বলছে, ধান কাটার মৌসুমে হারভেস্টার মালিকদের তেল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের প্রতিদিনের কম্বাইন্ড হারভেস্টার কতটুকু কাটবে সেটা তথ্য দিয়ে উপজেলা কৃষি অফিসার সেটা প্রত্যয়ন এবং ইউনো মহোদয় সেটা প্রত্যয়ন দিবে, এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট সাব ডিলার থেকে কম্বাইন্ড হারভেস্টার মালিকগণ তেল সংগ্রহ করবে। প্রতিদিন এইভাবে তারা কম্বাইন্ড হারভেস্টারের জন্য তাদের প্রয়োজনীয় পরিমাণ তেল সংগ্রহ করতে পারবে। জেলায় এবছর 2,23,511 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। দ্রুত সংকট কাটিয়ে হাওরে ধান সময় মতো কাটা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাকিলা শম্পা, 71। হজ শুধু একটি সফর নয়, এ এক আত্মশুদ্ধির যাত্রা। পৃথিবীর প্রতিটি মুসলমানের হৃদয়ের সবচেয়ে গভীর একটি স্বপ্ন। পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে গুনার ক্ষমা চাওয়া। সেই স্বপ্ন পূরণে দেশ ছেড়ে যাচ্ছেন হাজারো বাংলাদেশি। বৃদ্ধ, নারী, মধ্যবয়সী সবার চোখে একই আলো, একই আকুলতা, একটাই অনুভূতি, আল্লাহর ঘরের পথে যাত্রা। ফজলে রাব্বির ক্যামেরায় সিফাত ফারুকের প্রতিবেদন। একটি ডাক আসে, যে ডাক হৃদয়ের ভেতর থেকে শোনা যায়, যে ডাক আসে আরশের মালিকের পক্ষ থেকে, এসো আমার ঘরে এসো। আর সেই ডাকে সাড়া দিয়ে সব ব্যস্ততা, সব হিসাব নিকাশ আর পার্থিব টানাপোড়েন পেছনে ফেলে এক পবিত্র সফরের শুরু করে মুসলমানরা। কারো কাঁধে সাদা ইহরাম, কারো হাতে তসবিহ, আবার কারো ঠোঁটে কাপা কণ্ঠে উচ্চারিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এ সফর শুধু ভ্রমণ নয়, এ এক আত্মশুদ্ধির যাত্রা, এ এক ক্ষমা প্রার্থনার দরজা খুলে দেওয়ার আহ্বান, এ এক বান্দার তার রবের কাছে নিজেকে সমর্পণের পবিত্র আহ্বান। আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা যেন আমাকে এই হজের উসিলায় আল্লাহ তাআলাকে আমাকে মাফ করে দেন। হজ্জে মাবরুর একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন হাজারো বাংলাদেশি মুসলমান।
কেউ জীবনের সঞ্চয় জমিয়েছেন বছরের পর বছর, কেউ অপেক্ষা করেছেন একটি সুযোগের জন্য পুরোটা জীবন, আবার কেউ বয়সের ভার নিয়েও থামিয়ে রাখতে পারেননি হৃদয়ের আকুলতা। আত্মশুদ্ধি, পরিবার, সমাজ ও দেশের জন্য দোয়ার কথা জানালেন সবাই। আল্লাহ পাক আমাদের সবাই দোয়া কবুল করুক, আমাদের সবার হজ কবুল করুক। এই গুনাহ মাফের জন্য আমরা হজ করতে যাইতেছি। আল্লাহর ঘর তওয়ার করায়, নবীজির রওজায় সালাম পৌঁছায়, জিয়ারত করার ক্ষমতা দেন। আছেন মায়েরাও যাদের দোয়ার হাত আকাশ ছুঁতে চায়, আছেন মধ্যবয়সীরাও যারা জীবনের ব্যস্ততার মাঝেও খুঁজে নিয়েছেন আল্লাহর ঘরের ডাক। বাংলাদেশ শান্তি এসো, সারা বিশ্ব শান্তিতে থাকো, আমরা সবাই শান্তিতে থাকি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ সবাইকে যেন হেফাজতে রাখেন। এর আগে আম্মু আমাকে উমরা করিয়েছিল, এই জন্য মনে হয়েছিল যে আমি চাকরির পরে যখনই টাকা জমবে তখনই আমি হজে যাব। শৈল শক্তি এবং ইয়ং বয়সে থাকতেই আমি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, আমার জীবনের গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ তাআলার ঘরে হজ করার জন্য যাচ্ছি। আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে এই যাত্রা করা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে কবুল করেছেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা সেভাবে কবুল করেন। পবিত্র কাবায় দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে প্রার্থনা, সাথে মদিনা শরীফ জিয়ারত সহ মিনার প্রান্তরে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করে তারা ফিরতে চান নবজাতকের মতো নিষ্পাপ হয়ে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যার অর্থ হে মহামহিম আল্লাহ, আমি এসেছি আপনার দরবারে সাড়া দিতে। আরাফাতের ময়দানে পৌঁছানোর আগেই এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে প্রতিটি হাজিদের হৃদয়। বাংলাদেশ থেকে এই বছরও অসংখ্য হাজি পাড়ি জমাচ্ছেন মক্কা ও মদিনার পথে হজের উদ্দেশ্যে। উদ্দেশ্য একটি, আরাফাতের ময়দানে অশ্রুসিক্ত নয়নে ভরিয়ে দেবেন আকাশ আর দরুদ সালাম পেশ করবেন মদিনায় প্রিয় নবীজির রওজায়। সিফাত ফারুকি, ৭১, ঢাকা। দর্শক, হজ যাত্রীদের খবর রাখছেন সহকর্মী মামুন হোসেন। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিস্তারিত জানাতে। মামুন, একটু জানতে চাই, আজকে দ্বিতীয় দিন, কতটি ফ্লাইট সৌদি আরব গেছে বলে তথ্য আছে আপনার কাছে এবং কতজন যাত্রী যাচ্ছে, এবং একই সাথে একটু জানতে চাই যে যাত্রীদের হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের অভিযোগ এসেছে কিনা। ন্যান্সি, হজ যাত্রার কিন্তু আজকে দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে মোট 14টি ফ্লাইট সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত রাত 12টার পর থেকে এখন পর্যন্ত 4টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে। আরও বাকি 10টি ফ্লাইট দিনের যে বাকি সময় আছে সেই সময় ফ্লাইটগুলো যাবে বলে আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। হাজিরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজিরা তাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি তারা সেরে নিচ্ছেন। এছাড়া হাজিদের সাথে আমরা দুঃখিত, যারা হজ যাত্রী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, এখানকার কিছু অব্যবস্থার কথা আমাদেরকে তারা জানিয়েছে, খাবার নিয়ে সমস্যার কথা জানিয়েছে। এছাড়া একটু আগেই একজন হজযাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এখানে মশার যে একটা উপদ্রব সেটা কিন্তু রয়েছে। তিনি আমাদেরকে বলছিলেন যে একটি প্রাণী হত্যা করলে, এহরাম বাঁধার পর একটি প্রাণী হত্যা করলে কিন্তু একজন হাজিকে একটি কোরবানি দিতে হয়, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে তিনি বলছিলেন। তো মোটামুটি আজকে হাজিরা এখন পর্যন্ত দিনের যে 10টি ফ্লাইট বাকি রয়েছে সেই যাত্রার জন্য হজযাত্রীরা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া তারা আমাদেরকে খাবার এবং মশার যে উপদ্রব, এই দুইটি অভিযোগ ছাড়া তেমন কোনো অভিযোগের কথা বলেনি। তাছাড়া মোটামুটি যে হজ যাত্রার যে ব্যবস্থাপনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। মামুন, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। দর্শক, আশকোনা থেকে হজ যাত্রীদের যে হজ ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার আপডেট জানাচ্ছিলেন মামুন হোসেন। দর্শক, আমরা আপনাদেরকে সংবাদের শুরুর অংশে যেমনটা জানাচ্ছিলাম যে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে গতকাল রাতেই আমাদের দেশে তেলের যে দাম বাড়িয়েছে সেটার খবরাখবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রাকিব হোসেন। রাকিব, একটু জানতে চাই যে গত রাত থেকে তেলের দাম বেড়েছে, সকল প্রকার জ্বালানি তেলের দামই বেড়েছে, সেইটার প্রভাব আসলে পেট্রোল পাম্পগুলোতে কেমন দেখছেন, গ্রাহকরা কি বলছে, সব মিলে একটু বিস্তারিত জানাবেন।
ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন যে গত রাতে হঠাৎ করে আসলে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এর মধ্যে কেরোসিনের দাম বাড়ানো হয় লিটার প্রতি 18 টাকা, আগে 112 টাকা ছিল, এখন সেটি 130 টাকা। এবং ডিজেলের দাম আগে ছিল 100 টাকা, এখন সেটি 115 টাকা বিক্রি হচ্ছে আজকে থেকে। এবং এছাড়াও অকটেন পেট্রোলের দামও বাড়ানো হয়েছে। পেট্রোলের দাম লিটারে 19 টাকা এবং পেট্রোলের দাম অকটেনের দাম বাড়ানো হয়েছে লিটার প্রতি 20 টাকা, অর্থাৎ এখন 140 টাকায় লিটার কিনতে হচ্ছে অকটেনের যে গ্রাহকরা আছেন তাদেরকে। মূলত অকটেন এবং পেট্রোলের জন্যই এই সিরিয়াল আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মোটরসাইকেল আছে এবং ব্যক্তিগত গাড়ি আছে। এখানে যে গাড়িগুলো লম্বা লাইনে অপেক্ষা করছে তেলের জন্য, তাদের অনেকেই গতকাল সকাল 11টায় সিরিয়ালে দাঁড়িয়েছেন এবং এখন পর্যন্ত তারা তেল পাননি। পাম্পের কাছাকাছি এসেছেন তারা, কিন্তু পাম্পে আসলে তেল সরবরাহ বন্ধ রয়েছে। তাদের মজুদ ফুরিয়ে যাওয়ার কারণে এখন নতুন করে ডিপো থেকে সাপ্লাই পেলে তারা আবার সরবরাহ শুরু করবে। তো এই যে যারা এখন সিরিয়ালে আছেন গতকালকে সকাল 11টা থেকে, তারা কিন্তু গতকালকে যে দামে তেল কেনার জন্য অপেক্ষায় ছিলেন সেই দামটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ পেট্রোল কিনতে হবে তাদেরকে 135 টাকা দরে এবং অকটেন কিনতে হবে 140 টাকা দরে। তো এখানে একজন গ্রাহক আছেন, গতকালকে থেকে অপেক্ষা করছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি গাড়ি চালান? আমি প্রাইভেট গাড়ি চালাই। আচ্ছা, চাকরি করেন? জি। আচ্ছা, গতকালকে কয়টা থেকে অপেক্ষায় আছেন? এবং গতকালকে 11টার সময় আমি লাইনে দাঁড়াইছি, খামার বাড়ির থেকে লাইনে দাঁড়াইছি। এখন পর্যন্ত রাত 4টা পর্যন্ত তেল দিছে, সেই পর্যন্ত আমি এখান পর্যন্ত আসতে পারছি। আসার পরে দেখি যে পাম্পে তেল শেষ। থাকা খাওয়া সবই কি রাস্তায়? থাকা খাওয়া বলতে এখনও রাত্রে মানে এমনি কলা রুটি এইগুলা হাবিজাবি খেয়ে থাকতেছি। এখন যে আমি মানে গাড়ি নিয়ে আমি যে বাসায় যাব সেটুকু তেল নাই, যে আমি যে মানে কোনো দিক মুভ করতে পারতেছি না, যে আমি গাড়ি নিয়ে যে বাসায় রেখে আসবো কিংবা বাসায় যাব সেই পরিমাণ তেলও আমার কাছে নাই। ন্যান্সি, আপনি শুনছিলেন যে আসলে গ্রাহকদের ভোগান্তি কিন্তু এখনো রয়ে গেছে। সরকার তেলের দাম বাড়িয়েছে, যদি গ্রাহকদের এই ভোগান্তি না কমাতে পারে তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। সেটাই আমরা প্রত্যাশা করি এই সংকট দ্রুত নিরসন হবে। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাকিব আমাদেরকে জানাচ্ছিলেন যে বাড়তি দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে এবং একই সাথে গ্রাহকদের যে ভোগান্তি সেটার আপডেট জানাচ্ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজের জেলা বগুড়া যাচ্ছেন তারেক রহমান। আগামী 20 এপ্রিলের এই সফরকে ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ, চলছে প্রস্তুতি। তিনি সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাগানবাড়িতে নিজ বাড়িতে যাবেন। বিকেলে ভাষণ দিবেন ঐতিহাসিক আলতাফুজ নেসা খেলার মাঠের দলীয় জনসভায়। তারই সফরে বগুড়া সিটি কর্পোরেশন সহ একাধিক প্রকল্পের উদ্বোধনের কথাও রয়েছে। SM আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মনির হোসেন। প্রিয় নেতাকে ঘিরে 2 দশক পর উচ্ছ্বাসে ভাসছে বগুড়া। তারেক রহমানের সফর ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। এরই মধ্যে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। দলীয় নেতাকর্মীদের মতে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী, পাশাপাশি বগুড়ার সন্তান। সেই হিসাবে মানুষের প্রত্যাশা বেশি। তাদের আশা এখান থেকে তাদের 2 দশকের বঞ্চনা পূরণ শুরু হবে। ওনার কাছে চাওয়ার কিছু নাই, বগুড়াবাসীর পক্ষে তারেক রহমান নিজেই আমাদের বগুড়াবাসী কাজ করবে ইনশাআল্লাহ। বগুড়ার সাধারণ জনগণ সহ আমরা আশাবাদী এবং এই উন্নয়নের তিনি বিভিন্নভাবে যত দ্রুত সম্ভব করবে, এটাই আমাদের বগুড়াবাসীর প্রত্যাশা। শুধু মহিলা দল না, বগুড়ার আপামর জনসাধারণ আমাদের প্রিয় সন্তান জনাব তারেক রহমানকে বরণ করবার অপেক্ষায় রয়েছে। বগুড়া জেলা বিএনপির নেতারা মনে করেন অতীতে জিয়া পরিবারের হাত ধরেই এই অঞ্চলের উন্নয়ন হয়েছে, তাই রাজনৈতিক প্রতিহিংসায় বগুড়া দীর্ঘদিন পিছিয়ে আছে। বগুড়ার মানুষ যা না চাইছে তার চেয়ে বেশি উন্নয়নের ডালা নিয়ে উনি বগুড়ায় হাজির হয়েছে। বিএনপি শুধু বগুড়ায় না, বিএনপি সারা বাংলাদেশের জন্য কাজ করবে, সারা বাংলাদেশের সকল মানুষের জন্য কাজ করবে। আমরা শুধু বলতে চাই যে আমরা 20 বছরে যে বৈষম্য শিকার ছিলাম সেটা আমাদের সমতা নিয়ে এসে আমাদের যে উন্নয়ন সেগুলো করতে হবে। এলাকার মানুষ আরো জানান, প্রত্যাশা স্থবিরতা কাটিয়ে এবার বগুড়া নতুন উন্নয়নের ধারায় যুক্ত হবে। SM আবু সাইদ, 71, বগুড়া।
দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।